কেমন আছো তোমরা সবাই? আমরা বোটানির চ্যাপ্টার 1 কোষ এর গঠনটা একদম শুরু থেকে কিছু দূর করে দিব। যারা মিস করেছিলে, যারা শুরু থেকে ক্লাসটা পাওনি, তাদের জন্য একটা সুন্দর রিভিউ করে দিচ্ছি আমি। এবং নেক্সট টাইম থেকে কিন্তু আমি এখান থেকে পড়া ধরার অধিকার রাখি। সুন্দরভাবে সবাই এটা পড়ে রাখবা, দাগিয়ে রাখবা বই, ঠিক আছে? শুরু করি কোষ এবং কোষের গঠন। আমি একটু ফাস্ট যাব, একটু তাড়াতাড়ি শেষ করব। আমরা প্রাথমিক পর্যায়ে যখন কোষ নিয়ে কথা বলেছিলাম, এখানে একটা নাম পেয়েছিলাম, রবার্ট হুক গিয়ে কোষটা আবিষ্কার করেছিল। একটু কালিটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এই কোষ নিয়ে কথাবার্তা বলার আগে যে কোষটা কিভাবে আবিষ্কার হয়েছিল, কোষ আবিষ্কারের পেছনে ভূমিকা ছিল রবার্ট হুকের। সে 1665 সালে এটা নিয়ে গবেষণা করেছিল। তিনি একটা ছোট কাঠের ছিপিকে পর্যবেক্ষণ করেছিল এবং কাঠের ছিপিকে অণুবীক্ষণ যন্ত্রে যখন পর্যবেক্ষণ করা হয় তখন তিনি এখানে কিছু ছোট ছোট, এই যে এখানে লেখা আছে, মৌমাছির চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ খুঁজে পান। এবং মনে পড়লো যে এটা তিনি আরও একটা জিনিসের সাথে তুলনা করেছিল, সেটা হচ্ছে আশ্রমে সন্ন্যাসীদের বা পাদ্রীদের থাকার জন্য কিছু ছোট ছোট সেল। তো তিনি যখন ওই কাঠের ছিপিটাকে মাইক্রোস্কোপের মধ্যে অবজার্ভ করেছিল তখন তিনি এটাকে এইরকম একটা নাম দিয়েছিল যে এটা আসলে মৌমাছির চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ আছে। তিনি এই ছোট মানে কুঠুরি বা প্রকোষ্ঠগুলোর একটা নাম দিয়েছিল, সেটা হচ্ছে সেল। সেলের বাংলা নাম হচ্ছে প্রকোষ্ঠ। এই সেল শব্দটা ল্যাটিন শব্দ সেলুলা থেকে এসেছে এবং তিনি এই সেল সম্পর্কে যাবতীয় যত তথ্য বা গবেষণা ছিল সেটা তিনি মাইক্রোগ্রাফিয়া নামক একটা গ্রন্থে প্রকাশ করেন। এই ছিল সেল বা কোষ আবিষ্কারের একটা সংক্ষিপ্ত ইতিহাস, ঠিক আছে? এটা দাগিয়ে ফেলবা, যা যা দাগিয়ে দিলাম আমি। নেক্সট যেটা, সেটা হচ্ছে দুইটা এমসিকিউ ছিল। সবাই জানো এটা, যে আমাদের উট পাখির ডিমের একটা সাইজ আছে। আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিমটা। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কোষ, সেটা হচ্ছে 17x12.5 সেন্টিমিটার। এবং মানুষের দেহের মধ্যে বা আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় কোষটা কি, সেটা হচ্ছে নিউরন কোষ এবং এটার সাইজ হচ্ছে 1.37 মিটার। এইটা। এরপর হচ্ছে আমাদের জীবিত কোষ। আমরা তো জানি রবার্ট হুক যেহেতু কাঠের ছিপি নিয়ে গবেষণা করেছিল, তার মানে সে মূলত যে কোষ নিয়ে গবেষণা করেছিল সেটা ছিল একটা মৃত কোষ। তো সর্বপ্রথম জীবিত কোষ নিয়ে কে কথা বলে বা গবেষণা করে বা পর্যবেক্ষণ করে, সে হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক হচ্ছে সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। এটা দাগিয়ে ফেলবা। আচ্ছা, নেক্সট আমরা যাই, এদিকে আর কিছু পড়া লাগবে না। এরপর হচ্ছে এখান থেকে জাস্ট দুইটা জিনিস, যে জিন ব্র্যাকেট কোষ সম্পর্কে কি বলেছে এবং রবার্টিস কোষ সম্পর্কে কি বলেছে। জিন ব্র্যাকেট বলেছে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক এবং রবার্টিস বলেছে কোষ হলো জীবের মৌলিক গঠনগত। এতটুকু কিন্তু মিল আছে দুইজনের মধ্যে, কিন্তু রবার্টিস আবার এক্সট্রা একটা কথা বলেছে, সেটা হচ্ছে কার্যগত একক। এখন যদি এমসিকিউ তেমন আসে যে কোষ হলো একদম গঠনগত এবং কার্যকরী বা কার্যগত দুইটাই আছে, তাহলে এটা কে বলেছে? এটা হচ্ছে রবার্টিস বলেছে। আর যদি কার্যগতটা এমসিকিউতে না থাকে, শুধুমাত্র গঠনগত মৌলিক একক থাকে, তাহলে সেটা বলেছে জিন ব্র্যাকেট। এটা খেয়াল রাখবে। আর বাকি দুইটা লাগবে না, বাকি দুইটা আসে না কখনো, ঠিক আছে? ওকে, এতটুকু এখান থেকে পড়তে হবে। দেন এই আবিষ্কারক এগুলো লাগবে না, ইতিহাস লাগবে না, লাগবে হচ্ছে এন্ডোসিম্বায়োসিস সংখ্যাটা। এটা হচ্ছে তোমরা দাগিয়ে ফেলবে, এটা হচ্ছে ক নাম্বারের জন্য লাগবে আমাদের। এন্ডোসিম্বায়োসিস ক নাম্বারে আসে, সৃজনশীলে ক নাম্বারে আসে। এখানে প্রশ্ন করা হয় যে এন্ডোসিম্বায়োসিস কি বা কাকে বলে। আমরা জানি যে নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষ, ধরো আমার কোষ কি নিউক্লিয়াস আছে এবং এটা একটা পোষক কোষ। এখানে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করবে, সেটা আবার কন্ডিশন আছে, সেটা হচ্ছে বায়বীয় এবং ফটোসিনথেটিক একটা ব্যাকটেরিয়া যদি প্রবেশ করে এবং সে যদি আমার কোষের মধ্যে বা এই যে আমার নিউক্লিয়াস বিশিষ্ট পোষক কোষের মধ্যে প্রবেশ করে যদি টিকে থাকতে পারে বছরের পর বছর, এই প্রক্রিয়াটাকেই বলা হয় এন্ডোসিম্বায়োসিস। এটা ক নম্বরের জন্য পড়ে ফেলবা। আচ্ছা, নেক্সট আমরা আগাই। তারপরে এখানে একটা এমসিকিউ ছিল যে কোষ কি। কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। এটা আমরা অলরেডি জানি, বাট আমরা কোষের এই সংজ্ঞাটা ব্যবহার করব না, সামনে আমরা একটা সংজ্ঞা ব্যবহার করব, সেটা আমরা দেখব। আচ্ছা, এরপরে একটা জিনিস ছিল যে কোষবিদ্যা মানে কি, যেখানে কোষ নিয়ে গবেষণা করা হয়, যে সেক্টরে বিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বলে। এটা তোমরা অলরেডি 9-10 পড়ে আসছিলা। আর হচ্ছে এই কোষবিদ্যার একটা ইংরেজি নাম আছে, সেটা হচ্ছে সাইটোলজি। এটা রাখবে, ঠিক আছে? কোষতত্ত্ব কে দিয়েছে? কোষতত্ত্ব মানে হচ্ছে গিয়ে, কোষ তো আবিষ্কার হলো, রবার্ট হুক, লিউয়েনহুক কোষ আবিষ্কার করলো, বাট আসলে কোষ জিনিসটা কি এই সম্পর্কে একটা সুস্পষ্ট জ্ঞান মানুষের মধ্যে ছিল না। তখন 3জন বিজ্ঞানী কোষ নিয়ে অনেক ব্যাপক গবেষণা করে কোষ সম্পর্কে আসলে কোষ জিনিসটা কি সে সম্পর্কে একটা ব্যাখ্যা দিয়েছে।
এই কোষ তত্ত্ব নিয়ে গবেষণার পেছনে তিনজন বিজ্ঞানীর নাম আছে। একজন হচ্ছে স্লেইডেন। তোমরা পুরো নামটা মুখস্থ না রেখে শর্ট টার্মগুলো মুখস্থ রাখবে। এমসিকিউতে পুরো নাম থাকবে, তোমরা যদি ডাক নামটা মনে রাখো তাহলে এমনি মনে রাখতে পারবা। তাহলে স্লেইডেন, জ্যাকব স্লেইডেন বা স্লেইডেন নামটা মনে রাখতে পারো। থিওডোর সোয়ান বা থিওডোর অথবা সোয়ান, যে কোনো একটা নাম মনে রাখতে পারো। এরপর হচ্ছে ভার্চু। এই তিনজন বিজ্ঞানীর কথা আছে এই কোষ তত্ত্ব প্রদানের জন্য, এবং তারা তিনজন মিলে গবেষণা করে কোষ সম্পর্কে তিনটা জিনিস বলেছে। কি? একটা হচ্ছে জীব কোষ দ্বারা গঠিত, এটা আমরা অলরেডি জানি। তারা কিন্তু কত সালে, দেখো 1838 সালে, যদিও সালটা কখনো লাগবে না, বাট একটু খেয়াল রাখো যে 1838 সালে তারা এত অ্যাডভান্স একটা কথা বলেছিল কোষ সম্পর্কে। একটা হচ্ছে জীব কোষ দ্বারা গঠিত, এটা আমরা এখন জানি, বাট তারা তখন এটা প্রমাণ করে বলেছে। তারপর তারা আরো বলেছে যে কোষ জীব এবং জীবনের গাঠনিক এবং কার্যকরী ক্ষুদ্রতম একক। তুমি যদি বলো একটা হিউম্যান বিইং অথবা একটা উদ্ভিদ, এইটাকে তো তুমি যদি ভাঙতে ভাঙতে একদম ভেতর পর্যন্ত যাও, আলটিমেটলি পুরো দেহের মধ্যে কোষ ব্যতীত আর কিছু পাবা না। এই থিওরিতে তারা বলেছে, এবং এটা আমরা বিশ্বাস করি, যে জীবনের গঠনগত মানে আমার পুরো শরীরের গঠন এবং পুরো শরীরের মধ্যে যত কাজ হচ্ছে সবকিছুই আসলে সেল করছে। তারপর হচ্ছে 3 নম্বর পয়েন্ট হচ্ছে সকল কোষ পূর্বস্থিত কোষ সৃষ্ট। সকল কোষ পূর্বস্থিত কোষ থেকে সৃষ্ট। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের কথা। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ থেকে বা একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হয়, এবং নতুন দুইটা কোষকে বলা হয় অপত্য কোষ। তাহলে তুমি আমাকে বলো যে এই যে নতুন দুইটা কোষ সৃষ্টি হলো, এটা কি আগের একটা কোষ থেকে আসছে না? এইটাই এখানে বলা হয়েছে যে নতুন যত কোষ আসবে সেগুলো হচ্ছে আগের একটা কোষ থেকে আসবে। আমরা তো জানি একটা কোষ বিভাজন হয়ে দুইটা কোষের সৃষ্টি হচ্ছে, তাই এই দুইটা কোষ কোথা থেকে আসতেছে? আগের কোষটা থেকে বা পূর্বস্থিত কোষ থেকে আসতেছে। ঠিক আছে, এই হচ্ছে কোষ সম্পর্কে তারা খুব অ্যাডভান্স কিছু ব্যাখ্যা দিচ্ছে সেই আমলে। আচ্ছা, এরপরে এখানে লোয়েসিকেভিজ একটা কথা বলেছিল। এই কথাটা কি? লোয়েসিকেভিজ আসলে কোষের একটা সংজ্ঞা দিয়েছে, সুন্দর সংজ্ঞা দিয়েছে, এবং কোষ কি বা কোষ কাকে বলে সৃজনশীলে যদি আসে ক নাম্বার এবং এটা আসে, তাহলে তোমরা ওই উল্টাপাল্টা সংজ্ঞা না দিয়ে এই সুন্দর সংজ্ঞাটা ব্যবহার করবে। সে লোয়েসিকেভিজ বলেছে কোষ জিনিসটা কি? কোষ একটি বৈষম্যভেদ। বৈষম্যভেদ মানে কি? যে একদম অভেদ্যও না আর ইয়াও না, মানে ভেদ্যও না, এটা হচ্ছে অর্ধভেদ্য। ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ জীব কার্যকলাপের একক। এখানে দেখো কয়েকটা জিনিস, একটা হচ্ছে কোষ কি? বৈষম্যবেদ্য, ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ, প্রথম টাইটেল দিয়েছে। তারপর হচ্ছে জীব কার্যকলাপের একক, মানে জীবের যত ধরনের কাজ হয় সবকিছু কোষ নিয়ন্ত্রণ করে, এবং এটা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। স্বাভাবিক, তোমার যে দেহে কোষ বিভাজন হচ্ছে, তুমি যে বড় হচ্ছ, এখানে কি তোমার নিজস্ব কোনো হাত আছে নাকি কোষ অটোমেটিক বিভাজন করছে? তাহলে কোষ কোনো প্রকার প্রভাবন ছাড়া বা বাহ্যিক কোনো প্রভাবের অনুপস্থিতিতেই কোষ বিভাজন করতে পারে। এই তিনটা বৈশিষ্ট্য নিয়ে কিন্তু লোইসিকেভিজ একটা সুন্দর সংজ্ঞা দাঁড় করেছে, এবং কোষ কি বা কাকে বলে এই সম্পর্কে কোনো কিছু আসলে ক নাম্বারে আসলে তাহলে তোমরা এই সংজ্ঞাটা ব্যবহার করবে। কোষের প্রকারভেদ, কোষকে দুইটা বিষয়ের উপর ভিত্তি করে দুই মানে প্রকার ভেদ করা হয়েছে। একটা হচ্ছে মানে কোষ কয় প্রকারের, কোষ কয় প্রকারের, একটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। ঠিক আছে, তাহলে আমরা দেহকোষ নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে এই যে জনন কোষ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেহকোষ। দেহকোষ মানে হচ্ছে গিয়ে আমার দেহে যে কোষগুলো আমার বৃদ্ধিতে সাহায্য করছে, বা আমি যে ছোট থেকে বড় হচ্ছি এবং বড় হওয়ার পেছনে যে কোষগুলো বিভাজন করে করে আমার দৈহিক বৃদ্ধি ঘটাচ্ছে, সে সকল কোষকে বলা হয় দেহকোষ। এখানে একটা সুন্দর কোষ আছে যে জীবদেহের অঙ্গ এবং তন্ত্র গঠনকারী কোষকে দেহকোষ বলা হয়। ঠিক আছে, এবং এই দেহকোষ কোথায় থাকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য দেহকোষ কোথায় কোথায় থাকে, যেমন যে সকল জিনিস বড় হচ্ছে, যেমন মূল বড় হচ্ছে তার মানে এখানে দেহকোষ আছে, কাণ্ড বড় হচ্ছে একটা উদ্ভিদের তার মানে এখানে কি দেহকোষ আছে, পাতার কোষ, স্নায়ু কোষ, রক্তকণিকা, এই সকল জিনিস হচ্ছে আমাদের দেহকোষের উদাহরণ। এমসিকিউর জন্য এগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তারপর জনন কোষ। জনন কোষ কি? যে সকল কোষ রিপ্রোডাকশনে হেল্প করছে বা নতুন প্রজন্ম সৃষ্টিতে হেল্প রাখছে, এবং এদের উদাহরণ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। এমসিকিউতে আসে যে জনন কোষের উদাহরণ কোনটি? শুক্রাণু, ডিম্বাণু। শুক্রাণু থাকতে পারে অপশনে, স্নায়ুকোষ, রক্তকণিকা, মূল, এইসব থাকতে পারে, তোমরা লাগাবা শুক্রাণু, অথবা ডিম্বাণু থাকতে পারে, ডিম্বাণু লাগবে। শেষ। এইটা ছিল আমাদের কাজের উপর ভিত্তি করে বা শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছিল কোষকে। এবার আমরা আবার নতুন আরেকটা ভাগ করবো, সেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তাহলে কি ধরনের হতে পারে? ধরো তুমি, আমরা তো জানি যে কি আদিকেন্দ্রিক নিউক্লিয়াস আর হচ্ছে প্রকৃত কেন্দ্রিক নিউক্লিয়াস। আদিকেন্দ্রিক নিউক্লিয়াস মানে কি? যে সকল কোষে আবরণ বিশিষ্ট নিউক্লিয়াস থাকে না তাদেরকে আদিকেন্দ্রিক বলা হয়, আর যেখানে থাকে সেখানে প্রকৃত কেন্দ্রিক বলা হয়। আদিকেন্দ্রিকের একটা ইংরেজি নাম আছে, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। আর প্রকৃত কোষের একটা ইংরেজি নাম আছে, সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল।
এই ইংরেজি নাম দুইটা মনে রাখতে হবে। তাহলে আমরা আদি কোষ নিয়ে একটু কথাবার্তা বলি। এগুলো না পড়ে আমরা ডিরেক্ট, তোমরা এই যে এই জায়গাগুলো একটু দাগিয়ে ফেলবা, আমি এই বইটা আছে, তোমরা হচ্ছে এই ভিডিওটা এখানে পজ করে এই জায়গাগুলো একটু দাগিয়ে ফেলবা। আমি এই জায়গাটা পড়াচ্ছি না, কেন পড়াচ্ছি না, কারণ সামনে আমরা এটা পড়বো, ডিটেলস পড়বো, ঠিক আছে? তবে একটু মনে রাখো, সেটা হচ্ছে এই আদিকোষী জীবের উদাহরণ কি? মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং মনেরা রাজ্যের সকল জীব যেমন নীলাভ, সবুজ শৈবাল, এরা হচ্ছে আদিকোষী উদাহরণ। এটা আসলে চার্টের মধ্যে নাই, তাই এখান থেকে দেখিয়ে দিলাম, বাকি সব চার্টে আছে। তোমরা এই জায়গাটা সুন্দরভাবে বইয়ে দাগিয়ে ফেলবা, যা যা দাগানো আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা সামনে আগাই। এরপর হচ্ছে প্রকৃত কোষ, প্রকৃত কোষ বা সুকেনিক, এটা সামনের বক্সটাতে আছে, এই বক্সের মধ্যে সবকিছু আছে। আচ্ছা, এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে উদাহরণটা হচ্ছে এই যে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, স্টেরোফাইট, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, এগুলো সবই হচ্ছে কি আমাদের প্রকৃত কোষের উদাহরণ। এইখানে প্রকৃত কোষ আছে। আচ্ছা, দেন আমরা ইসে চলে যাই, চার্টে চলে যাই। এখানে এই জিনিসগুলো সুন্দরভাবে এখান থেকে তোমরা বইয়ে দাগিয়ে ফেলো। আমরা যেটা করবো এখন বক্সে চলে যাবো, কারণ বক্সের মধ্যে ওই দুইটা জিনিসের ইনফরমেশন সুন্দরভাবে আছে। আমরা আদি কোষ নিয়ে পড়াশোনা করবো এবং প্রকৃত কোষ নিয়ে পড়াশোনা করবো। এই টাইটেলগুলো খেয়াল করে। নিউক্লিয়াস, তোমরা নিজেরাই নিজেদের প্রশ্ন করো, নিউক্লিয়াস আদিকোষে নিউক্লিয়াস সুগঠিত না অগঠিত? অগঠিত। আর প্রকৃত কোষে নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত, এতটুকু লাগবে। আর হচ্ছে এখানে বৃত্তাকার ডিএনএ থাকে, ডিএনএ সামনে আছে। আর আদিকোষের ডিএনএ অঞ্চলকে কি বলা হয়? নিউক্লিয়ার। অর্থাৎ আমরা জানি আদিকোষে ডিএনএটা বৃত্তাকার থাকে এবং এই আদিকোষে ডিএনএটা ঠিক যে পোর্শনে আছে সেই পোর্শনটা বা সেই অঞ্চলটা বা এলাকাটার নাম হচ্ছে নিউক্লিওয়েড, ঠিক আছে? ডিএনএ তো চলে যায়, তোমরা বলো আদিকোষে ডিএনএ কেমন? আদিকোষে ডিএনএ হচ্ছে বৃত্তাকার। আর প্রকৃত কোষে ডিএনএ কেমন? প্রকৃত কোষে ডিএনএ হচ্ছে সূত্রাকার। এতটুকুই রাখবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার আদিকোষে হিস্টোন প্রোটিন থাকে না, প্রকৃত কোষে হিস্টোন প্রোটিন থাকে। এই যে হিস্টোন প্রোটিন থাকে। আবরণ বেষ্টিত অঙ্গাণু, স্বাভাবিক আদিকোষে কোনো অঙ্গাণুতেই আবরণ সুস্পর্শ থাকে না বা থাকে না, এখানে কোনো আবরণ বিশিষ্ট অঙ্গাণু থাকে না। আর প্রকৃত কোষে আবরণ বিশিষ্ট অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়ার মধ্যে আবরণ আছে, লাইসোজোমের মধ্যে আবরণ আছে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাস্টিডে আবরণ আছে, ঠিক আছে? রাইবোজোমের কথায় আসি। রাইবোজোম আমরা জানি আদিকোষে রাইবোজোম হচ্ছে 70S, এটাকে সাব ইউনিট করলে কি কি পাওয়া যায়? 50+30। আর প্রকৃত কোষে রাইবোজোম হচ্ছে 80S, সেটা হচ্ছে সাব ইউনিট করলে 60+40। আচ্ছা, সাইটোস্কেলেটন এটা লাগবে না। এরপরে যেটা লাগবে কোষ বিভাজন। কোষ বিভাজন হচ্ছে আদিকোষে কোষ বিভাজন কেমন? অ্যামাইটোসিস, স্বাভাবিক। আদিকোষের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন করে। আর আমরা প্রকৃত কোষী, আমাদের কোষ বিভাজন হয় মাইটোসিস প্রক্রিয়া। আর প্রকৃত কোষে মাইটোসিস এবং মিওসিস হয়ে থাকে, ঠিক আছে? ওকে, সরি ফর দ্য ইন্টারাপ্ট। আমরা শুরু করি আবার। আমরা বললাম কি মাত্র, আদিকোষে হচ্ছে গিয়ে অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন হয়, আর প্রকৃত কোষে মাইটোসিস মিওসিস হয়ে থাকে, এটা আমরা জানি। শ্বসনটা কি? আদিকোষে অবাধ শ্বসন ঘটে আর প্রকৃত কোষে সবাধ শ্বসন ঘটে। এখন বলতে পারো অবাধ শ্বসন আর সবাধ শ্বসন কি? আমরা জানি শ্বসনের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে নিউট্রিশন আর অক্সিজেন। যদি কোনো প্রাণী শক্তি উৎপন্নের জন্য অক্সিজেন ব্যবহার করে তাহলে সেটাকে সবাধ শ্বসন বলা হবে, শক্তি উৎপন্নের জন্য। আর যদি কোনো প্রাণী শক্তি উৎপন্নের জন্য অক্সিজেন ব্যতীতই শক্তি উৎপন্ন করে সেটাকে অবাধ শ্বসন বলা হয়, ঠিক আছে? এতটুকু বললেই হবে। আচ্ছা, এই চার্ট থেকে তাহলে আমরা আদিকোষ প্রকৃত কোষ শিখে ফেলাম, যেটা এইদিকে ছিল। এই জিনিসগুলো আমরা শুধু শুধু না পড়ে চার্ট থেকে পড়ে নিলাম। আর উদাহরণটা হচ্ছে অবশ্যই ওখান থেকে দেখবা, আর ওইগুলো দাগিয়ে ফেলবা যেভাবে দিলাম। এরপরে হচ্ছে আমরা জানি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ সম্পর্কে এখানে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে বেসিক কয়েকটা পার্থক্য আছে। পার্থক্যটা অলরেডি আমি বলে দিই। যেমন উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নাই, এটা একটা পার্থক্য। তারপর উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে আবার প্লাস্টিড নাই। আবার উদ্ভিদ কোষে সেন্ট্রিওল আছে, যেটা আবার প্রাণী কোষে নাই। এই কয়েকটা পার্থক্য আছে। এছাড়াও উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা কি অনেক বড় হয়ে থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বরটা খুবই ছোট অথবা নগণ্য অথবা থাকে না, এমন থাকে। আচ্ছা, তাহলে আমরা একটু উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করি। উদ্ভিদ কোষ হচ্ছে গিয়ে উদ্ভিদ কোষে কি থাকে? একটা আমি বললাম না কোষ প্রাচীর থাকে, সেটা হচ্ছে বাইরের দিকে শক্ত এবং কোষ প্রাচীরটা কি সেলুলোজ নির্মিত একটি কোষ প্রাচীর থাকে, ঠিক আছে? এবং এখানে একটা বড় গহ্বর থাকে, কোষ গহ্বর থাকে, যেটা প্রাণী কোষে থাকে না। এছাড়া এখানে ক্লোরোপ্লাস্ট থাকে অথবা প্লাস্টিক থাকে, যেটা প্রাণী কোষে থাকে না। এখানে সঞ্চিত খাদ্যটা শ্বেতসার হয়ে থাকে। উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য শ্বেতসার, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখো। আর সেলুলোজ নির্মিত কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত, এটাও স্টার দিয়ে রাখো। সাধারণত উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোসোম থাকে না, কারণ আমরা জানি সেন্ট্রোসোম হচ্ছে কি আমাদের প্রাণী কোষের উদাহরণ। আচ্ছা, প্রাণী কোষ নিয়ে আমরা আলোচনা করি। প্রাণী কোষের প্রথম কথা হচ্ছে কোষ প্রাচীর থাকে না।
এখানে প্লাস্টিড থাকে না, এখানে ক্লোরোপ্লাস্টও থাকে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে এখানে সেন্ট্রোসোম থাকে আর উদ্ভিদ কোষে থাকে না। আর আমাদের বা প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কি? সেটা হচ্ছে চর্বি এবং গ্লাইকোজেন। তাহলে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার, আর প্রাণী কোষের ক্ষেত্রে চর্বি এবং গ্লাইকোজেন। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। স্টেম সেল, স্টেম সেল মানে হচ্ছে গিয়ে তোমার আমরা জানি যে সকল কোষ বিভাজন করছে তাদেরকে স্টেম সেল বলা হয়। যেমন আমরা জানি আমরা ছোটবেলায় একটা জাইগোট ছিলাম, এই জাইগোট পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজন হয়ে 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 আমরা একটা বড় বাচ্চা হয়েছি, তারপর পৃথিবীতে আসার পর আমরা প্রতিনিয়ত বড় হচ্ছি। ঠিক আছে, এইটা কে করছে? স্টেম সেল করছে। এই যে একটি মাত্র জাইগোট অসংখ্যবার বিভাজিত হয়ে শেষ পর্যন্ত একটি বিশাল দেহ মানুষ সৃষ্টি করে, এবং এই পিছনে ভূমিকা রাখে স্টেম সেল। শেষ। দেন এগুলো আর কিছু লাগবে না, সামনে চলে যাও। এরপর আমরা কোষের আয়তনে চলে যাবো। কোষের আয়তন কি? এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। কোষের আয়তন পুরোটাই তোমরা বক্স করে ট্রিপল স্টার দিয়ে রেখো, কারণ এইটা পুরোটাই হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, কোষের আয়তনে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে ছোট কোষের নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা। এই মাইক্রোপ্লাজমা সহজ ছোট নামটাই মনে রাখো, পুরো নামটা বলতে কষ্ট হলে যেহেতু এমসিকিউ তো পুরো নামটাই থাকবে, তোমার মাইক্রোপ্লাজমা নামটা মনে রাখো। ঠিক আছে? এবং এই মাইক্রোপ্লাজমার আরেকটা মানে পৃথিবীর সবচেয়ে ছোট কোষ অর্থাৎ মাইক্রোপ্লাজমার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পিপিএলও। এই পিপিএলওর পূর্ণরূপটা ক নাম্বারে যেতেও পারে মাঝে মাঝে। পিপিএলওর পূর্ণরূপ কি? সেটা হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আচ্ছা, আর পৃথিবীর সবচেয়ে বড় কোষ অলরেডি আমরা পড়ে আসছি। পৃথিবীর সবচেয়ে বড় কোষকে উটপাখির ডিম, যেটা সাইজ আমরা অলরেডি দেখে আসলাম এর আগে। এরপরে আসো যে উদ্ভিদের ক্ষেত্রে, ওটা তো পুরো পৃথিবীর ক্ষেত্রে সবচেয়ে বড় কে ছিল, আর উদ্ভিদের ক্ষেত্রে শুধু উদ্ভিদের ক্ষেত্রে সবচেয়ে বড় কোষকে, সেটা হচ্ছে অ্যাসিটাবুলারিয়া নামক একটা শৈবাল, যেটার সাইজটা একটু মনে রাখতে হয়, সেটা হচ্ছে 5 থেকে 10 সেন্টিমিটার। শেষ। এরপর যেটা মানবদেহের সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে গিয়ে মোটর নিউরন, যেটা আমরা জানি 1.37 মিটার লম্বা হয়ে থাকে। হ্যাঁ। আর মানবদেহের ক্ষেত্রে সবচেয়ে ক্ষুদ্র, আমরা জানি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা, মানবদেহের ক্ষেত্রে সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঠিক আছে, এই গেল। আর এককোষী জীব সম্পর্কে একটা এমসিকিউ মানে উদাহরণ আছে, সেটাকে মনে রাখবা। আমরা জানি আমাদের পৃথিবীতে ব্যাকটেরিয়ারা হচ্ছে এককোষী জীব। সেই ব্যাকটেরিয়ার একটা উদাহরণ হচ্ছে ক্লোরেডা। ক্লোরেডা হচ্ছে এক প্রকারের ব্যাকটেরিয়া। ঠিক আছে, এরপরে জাস্ট বহুকোষী জীব এতটুকু হচ্ছে গিয়ে 3টা পয়েন্ট আছে, একটু দেখে রেখো, এগুলো পারবা তোমরা, এই দাগানো জায়গাগুলো একটু দেখো। এরপর হচ্ছে মানুষের ক্রোমোজোম সংখ্যা, আমরা জানি মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি অথবা 23 জোড়া, যার মধ্যে 22 জোড়া হচ্ছে কি অ্যাক্রোসোম, আর বাকি 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটা হচ্ছে এক্স এবং ওয়াই। হ্যাঁ। আচ্ছা, এরপরে চলে যাও একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। তোমরা আমাকে বলো, একটা আদর্শ উদ্ভিদ কোষ হতে গেলে তার কয়েকটা জিনিস থাকতে হবে। ফার্স্ট অফ অল একটা কোষ প্রাচীর থাকতে হবে, একটা কোষ ঝিলি থাকতে হবে, সাইটোপ্লাজম থাকতে হবে, এবং সাইটোপ্লাজমের মধ্যে যত সব অঙ্গাণু যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, রাইবোজোম, গোলগি বডি, লাইসোজোম, এই সকল জিনিস থাকতে হবে, এবং নিউক্লিয়াস থাকতে হবে, তাই না? এবং কিছু নির্জীব বস্তু থাকতে হবে। এই সকল জিনিস একটা উদ্ভিদ কোষে থাকতেই হবে। আচ্ছা, আমরা এখন ফ্লো চার্টটা দেখব। ফ্লো চার্টের মধ্যে আমরা যদি একটা উদ্ভিদ কোষকে অ্যানালাইসিস করি, একটা উদ্ভিদ কোষকে যদি অ্যানালাইসিস করি, তাহলে একটা উদ্ভিদ কোষের মধ্যে জীবিত পোর্শনও আছে, মানে জীবিত কিছু জিনিসও আছে, আবার নির্জীব কিছু জিনিসও আছে। তো আমরা আগে নির্জীব কিছু বস্তু অথবা নির্জীব পদার্থ নিয়ে একটু আলোচনা করি। কি কি আছে? ফার্স্ট অফ অল কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি? নির্জীব, এর কোনো প্রাণ নেই, কিন্তু আবার কোষ ঝিলে কিন্তু প্রাণ আছে, এটা একটু পরে আসতেছি। আমরা আবার আসি, আমরা নির্জীব পদার্থ নিয়ে কথা বলছি, কোষ প্রাচীর। কোষ প্রাচীর একটা নির্জীব পদার্থ। এছাড়া আর কি কোনো নির্জীব পদার্থ আছে? সেটা আছে। সেটা কি? আরো কিছু আছে, যেমন সঞ্চিত পদার্থ, এদেরও কোনো প্রাণ নেই। নিঃসৃত পদার্থ, এদেরও কোনো প্রাণ নেই। বর্জ্য পদার্থ, এদেরও কোনো প্রাণ নেই। সঞ্চিত পদার্থের মধ্যে কারা আছে? নিঃসৃত পদার্থের মধ্যে কারা আছে? বর্জ্য পদার্থের মধ্যে কারা আছে? আমি বলেছিলাম, তোমরা যারা ক্লাস করেছিলে, এই জায়গাটা এইভাবে বক্স করে রাখবা, এবং এইখান থেকেই মূলত এমসিকিউটা আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এমসিকিউতে আসবে নিম্নে কোনটি সঞ্চিত পদার্থ? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এখানে যে কোনো একটা অপশন থাকবে। নিম্নে কোনটি নিঃসৃত পদার্থ? হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। যে কোনো একটা এমসিকিউতে থাকবে। বর্জ্য পদার্থ নিম্নে কোনটি? রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকোহল, জৈব অ্যাসিড, উদ্বায়ী। এই সকল জিনিসের মধ্যে যে কোনো একটা এমসিকিউতে থাকবে। এই জায়গাটা একদম ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, আর কিছু পড়ো না পড়ে। এরপরে আসে, এগুলি সব কি মৃত জিনিস ছিল কোষের। এবার আসো জীবিত পোর্শন নিয়ে আমরা আলোচনা করি। এতটুকু হচ্ছে আমাদের জীবিত পোর্শন। হ্যাঁ, তো জীবিত পোর্শনের মধ্যে কি আছে? ফার্স্ট অফ অল একটা উদ্ভিদ কোষের মধ্যে জীবিত জিনিস হচ্ছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের যত অঙ্গাণু আছে এটা সবাই জীবিত। আর নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস একটা জীবিত আমরা জানি। নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে? নিউক্লিয়াস এমবেলাফ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার, এইসব আমরা জানি, এই জন্য আর ডিটেলস বললাম না। কোষ ঝিলেও কি জীবিত, মানে মোট কথা এই পোর্শনটা হচ্ছে পুরোপুরি জীবিত, আর এই পোর্শনটা হচ্ছে কি টোটালি মৃত। ঠিক আছে, তো মৃতগুলো আমরা পড়লাম, জীবিতগুলো নিয়ে আমরা পড়তেছি। এখন আসো যেটা পড়তে হবে, সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণু আছে, এবং এই অঙ্গাণুর মধ্যে কিছু অঙ্গাণু আছে যাদের ঝিল্লি আছে, কিছু অঙ্গাণু আছে যাদের ঝিল্লি নেই। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি বলেছিলাম এখানে দুইটা বক্স হবে, একটা হচ্ছে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, এবং
এই জায়গাটা, যে ঝিল্লিবদ্ধ বা এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু কারা এমসিকিউতে আসে। এমসিকিউতে সুন্দরভাবে চলে আসবে নিম্নে কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু। তো ঝিল্লিবিহীন অঙ্গাণু পারার জন্য তোমার তো মুখস্থ করতে হবে, অ্যাটলিস্ট 5টা মুখস্থ করবে। মাইক্রোটিউবুস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, রাইবোজোম, সেন্ট্রিওল, এই 5টা মুখস্থ রাখবা। তুমি এই 5টাই মুখস্থ রাখো। তারপরে এই 5টা বাদে যদি অপশন থাকে সেগুলো কি সবারই ঝিল্লি আছে কিনা? অবশ্যই আছে। যেমন এই 5টার মধ্যে মাইটোকন্ড্রিয়া নেই, তারপরে মাইটোকন্ড্রিয়া ঝিল্লি আছে। এই 5টার মধ্যে গলগি বডি নাই, লাইসোজোম নাই, তার মানে এদের ঝিল্লি আছে। তাহলে তুমি অ্যাটলিস্ট শুধুমাত্র ঝিল্লিবিহীনটা মুখস্থ রাখবা, তাহলে ঝিল্লিপথগুলো এমনি তুমি কাউন্ট করে বের করে ফেলতে পারবে। এই হচ্ছে একটা চিত্র, একটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র, যেখানে এখানে কি কূপ অঞ্চল দেখা যাচ্ছে। তারপরে এটা হচ্ছে আমাদের মাইট্রোকন্ড্রিয়া, এটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ, এবং এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ। দেখো তোমরাই দেখো মসৃণ অমসৃণ দুইটার মধ্যে পার্থক্য দেখো। দেখো এই জায়গাটা কত মসৃণ, এখানে দানা দানা লেগে নেই, কিন্তু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দানা দানা লেগে আছে। এই দানাগুলো হচ্ছে মূলত রাইবোজোম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যদি রাইবোজোম লেগে থাকে তাহলে সেগুলো হচ্ছে দানা দানা হয়ে থাকে, দানাদার বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে থাকে। আর যদি রাইবোজোম লেগে না থাকে তাহলে সেটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে থাকে। এতটুকু নিয়ে কাজ শেষ। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস, দেন এটা হচ্ছে আমাদের গলগি বডি, এটা হচ্ছে আমাদের লাইসোজোম, এটা হচ্ছে আমাদের মাইক্রোটিউবুলস, এটা হচ্ছে আমাদের প্লাস্টিড, এটা হচ্ছে আমাদের রাইবোজোম। রাইবোজোম তাহলে দুই ভাবে আছে, একটা এই যে যুক্ত অবস্থায় আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে, আর একটা হচ্ছে এই যে মুক্ত অবস্থায় আছে। দেখেছো, দুই ভাবে রাইবোজোম থাকে। তাহলে আমরা মোটামুটি একটা কোষ সম্পর্কে প্রাথমিক আলোচনা করে ফেললাম। আমরা একটু সামনে আগাই। এখন আসো আমরা কোষ প্রাচীর নিয়ে আলোচনা করবো। কোষ প্রাচীর আজকে আমরা কোষ প্রাচীর পর্যন্তই রাখবো, এতটুকু পর্যন্ত আগে তোমরা কনফার্ম করো, দেন আমি আবার একটা নেক্সট ভিডিও তৈরি করব। কোষ প্রাচীর নিয়ে আলোচনা করবো। আমরা জানি কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। সুন্দরভাবে এখানে দাগিয়ে ফেলো, কোষ প্রাচীর উদ্ভিদ কোষে একটি অন্যতম বৈশিষ্ট্য। এই কোষ প্রাচীর সাধারণত প্রাণী কোষে থাকে না। এই দুইটা লাইন গুরুত্বপূর্ণ জানার জন্য আর কি। হ্যাঁ, উদ্ভিদ কোষে, তবে এইটা এমসিকিউর জন্য আসে যে উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য কি, যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষে আছে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। ভৌত গঠনে চলে যাও। ভৌত গঠন মানে হচ্ছে কি, কোষ প্রাচীরটাকে তুমি যখন মাইক্রোস্কোপে দেখবা তখন আসলেও দেখতে কেমন। তখন যদি আমি দেখি এই কোষ প্রাচীরে 3টা লেয়ার আছে, 3টা লেয়ার আছে বা 3টা স্তর আছে। এই যে কোষ প্রাচীরকে প্রধানত 3টা স্তরে ভাগ করা হয়। 3টা স্তর কি কি? একটা হচ্ছে মধ্যপর্দা, একটা হচ্ছে তোমার প্রাথমিক প্রাচীর, মধ্যপর্দা এবং প্রাথমিক প্রাচীরটা সামনে লেখা আছে, মধ্যপর্দা, তারপরে এইখানে লেখা আছে এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। তাহলে 3টা লেয়ার আছে কোষ প্রাচীরের। আমরা যদি ছবিটা দেখি, এই ছবিটা দেখবো আমরা, এবং এই ছবিটা আমাদের গ নাম্বারের জন্য আঁকতে হবে। সুন্দরভাবে আসবে যে একটি কোষ প্রাচীরের ভৌত গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। তাহলে তোমার একটা চিত্র আঁকতে হবে। চিত্র আঁকবা কোনটা? এইটা। এই চিত্রটা আঁকার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা যদি এই চিত্রটার দিকে একটু খেয়াল করি, আমরা দেখবো যে এই যে মধ্যপর্দা আছে, দেখছো এই যে মাঝখানের যে কালো যে পর্দাটা, এটাকে বলা হয় মধ্যপর্দা। এই মধ্যপর্দা দুই পাশে দেখো তো আর একটা লেয়ার আছে, এটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। এরপর দেখো তো এই প্রাথমিক প্রাচীরের পাশে আবার 3টা লেয়ার বিশিষ্ট একটা লেয়ার আছে, এখানেও আর একটা লেয়ার আছে, এটাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। তার মানে আমি যদি সহজভাবে বলি, একটা কোষ প্রাচীরের মাঝখানে থাকে হচ্ছে মধ্যপর্দা, তার সাইডে থাকে হচ্ছে প্রাথমিক প্রাচীর, তার সাইডে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এই 3 লেয়ার বিশিষ্ট মূলত হয়ে থাকে। এখন তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে মধ্যপর্দা কি দ্বারা গঠিত, প্রাথমিক প্রাচীর কি দ্বারা গঠিত, সেকেন্ডারি প্রাচীর কি দ্বারা গঠিত, সেটা আমাদের এখন জানতে হবে। আচ্ছা, আমরা একটু জানি। সেটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা ফার্স্ট অফ অল কোষ প্রাচীর তো তৈরি হয় আমরা জানি। মধ্যপর্দাটা ঠিক কখন হয়? মধ্যপর্দা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ ধাপে তৈরি হয়। কারণ আমরা জানি টেলোফেজ ধাপে নিউক্লিয়াস দুই ভাগে ভাগ হয়ে যায়, তো মাঝখানে কি কোষ প্রাচীর তৈরি হইলেই তো দুইটা আলাদা আলাদা কোষ সৃষ্টি হবে। তাহলে কোষ প্রাচীরের সর্বপ্রথম কি তৈরি হবে? মধ্যপর্দা। সেটা টেলোফেজ ধাপে তৈরি হয়। এই মধ্যপর্দাটা তৈরি হওয়ার জন্য দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, এই ফ্রাগমোপ্লাস্টটা লাগবে, আর পেকটিন জাতীয় ভেসিকল যেটা গোলগি বডি থেকে আসে। তাইলে ফ্রাগমোপ্লাস্ট লাগবে আর পেকটিন জাতীয় ভেসিকল লাগবে। ফ্রাগমোপ্লাস্টটা আসে সাইটোপ্লাজম থেকে এবং পেকটিন জাতীয় ভেসিকলটা আসে গোলগি বডি থেকে। এই দুইটা জিনিস একত্রে মিলিত হয়ে কি তৈরি করে? মধ্যপর্দা তৈরি করে। ঠিক আছে, এতটুকু লাগবে। এরপরে আসো প্রাথমিক প্রাচীরের কথা বলি। প্রাথমিক প্রাচীর আসলে কি কি দ্বারা গঠিত? প্রাথমিক প্রাচীর হচ্ছে গিয়ে দেখো মধ্যপর্দার দুই পাশে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে মধ্যপর্দার দুই পাশে হচ্ছে প্রাথমিক প্রাচীর আছে। এই মধ্যপর্দার দুই পাশে প্রাথমিক প্রাচীরে গঠিত হয় 3টা জিনিস নিয়ে। একটা হচ্ছে সেলুলোজ, একটা হচ্ছে হেমিসেলুলোজ, আর একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই 3টা জিনিস একত্রে মিলিত হয়ে প্রাথমিক প্রাচীর গঠন করে, যার পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এরপরে এতটুকু লাগবে, আর কিছু লাগবে না। কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ, দেখো অন্য কালার দিয়ে মার্ক করে রাখছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ঠিক আছে, স্টার দিয়ে রেখে দিই এমসিকিউর উপর, যে এমসিকিউতে আসে যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। ঠিক আছে, এবার সেকেন্ডারি প্রাচীর নিয়ে কথা বলি, যে 3 নম্বর প্রাচীরটার নাম কি? 3 নম্বর প্রাচীরটার নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এই সেকেন্ডারি প্রাচীর পুরুত্ব কত? 5 থেকে 10, আর প্রাথমিক প্রাচীরের কত ছিল? 1 থেকে 3 মাইক্রোমিটার।
আচ্ছা, এই সেকেন্ডের পাশে দুইটা জিনিস না করি, একটা সেলুলোজ আর একটা হচ্ছে লিগনিন, এতটুকু লাগবে। এরপর আসো, আমরা তো অলরেডি দেখলাম যে তোমার কোষ প্রাচীরের আসলে 3টা লেয়ার, মাঝে মাঝে 4 নাম্বার লেয়ারও সৃষ্টি হতে পারে। এই 4 নাম্বার লেয়ারটার নাম হচ্ছে টারশিয়ারি প্রাচীর, এটা হচ্ছে তোমার বিরল ক্ষেত্রে তৈরি হয়, ঠিক আছে। এবার কূপ এলাকা নিয়ে একটু আলোচনা করবো। কূপ এলাকায় কি তোমরা একটু জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এই যে একটা কোষ, কোষের এই জায়গাটা একটু ফাঁকা, বা কোষের এই জায়গাটা একটু ফাঁকা। আমরা জানি এখানেও একটা কোষ আছে, এইখানেও আরেকটা কোষ আছে, এইখানেও আরেকটা কোষ আছে, এইখানেও আরেকটা কোষ আছে, এরকম তো সাইডে সাইডে অনেক কোষ না। তো একটা কোষের সাথে আরেকটা কোষের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এখানে কিছু ফাঁকা স্থান থাকে বা ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে বলা হয় কূপ এলাকা, ঠিক আছে। তার এই কূপ এলাকার মধ্যে খেয়াল করো, শুধুমাত্র মধ্যপর্দাটা আছে, প্রাথমিক প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীর নাই। কারণ যদি সবই থাকে তাহলে তো সেই জায়গায় কোনো ছিদ্র থাকবে না, বস্তু আদান প্রদান করতে অসুবিধা হবে, তাই না। এই হচ্ছে বিষয়। তাহলে কূপ এলাকা এটাই বলা হয় যে, সংখ্যাটা একটু দেখো যে মধ্যপর্দার উপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর, দেখো এখানে কোনো প্রাচীর সৃষ্টি হয়েছে মধ্যপর্দার উপর, কোনো কোনো জায়গায় মধ্যপর্দার উপর কোনো প্রাচীর সৃষ্টি না হওয়ার কারণে সেখানে সরু নলাকার একটা গর্তের সৃষ্টি হয়েছে, দেখো গর্তের সৃষ্টি হয়েছে, দেখছো। এই জায়গাটাই হচ্ছে কূপ, হ্যাঁ, কূপ বলা হয়। এবং এইখানের যে মধ্যপর্দা, অর্থাৎ কূপ এলাকার যে মধ্যপর্দা, ওইটার নাম আবার মধ্যপর্দা বলা হয় না, তখন ওর নামটা পরিবর্তন হয়ে পিট মেমব্রেন হয়ে যায়, ঠিক আছে। এইটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর চলে যাও, সেটা হচ্ছে প্লাজমা ডেজমাটা একটু পরে রাখো, এগুলো এখন ব্যাখ্যা করতে চাচ্ছি না। প্লাজমা ডেজমাটা মানে কি জানো, প্লাজমা আবার একটু বলে দিই। প্লাজমা ডেজমাটা হচ্ছে কি, আমরা তো জানি যে তোমার কি বলে, এইখানে তো একটা কোষ আছে, তাই না। এইখানে এইটাও তো নিজে একটা কোষ। এই কোষের এই জায়গাটা হচ্ছে এই কোষের সাইটোপ্লাজম, আর এই জায়গাটা হচ্ছে এই কোষের সাইটোপ্লাজম। তো মাঝে মাঝে দেখা যায় যে এই এলাকাটায় বা কূপ এলাকাটায় দুই কোষেরই সাইটোপ্লাজম একসাথে মিলিত অবস্থায় থাকে, তখন ওইটাকে সাইটোপ্লাজম না বলে বলা হয় প্লাজমা ডেজমাটা, ঠিক আছে, বলা হয় প্লাজমা ডেজমাটা। এই হচ্ছে বিষয়। আচ্ছা, রাসায়নিক গঠনে শুধুমাত্র যা যা আছে এটাই। প্রাথমিক প্রাচীরে কি কি থাকে, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন আমরা জানি। আর ইসে কি থাকে, সেকেন্ডারি প্রাচীরে কি থাকে, লিগলিন থাকে, সুবেরিন থাকে, ওয়াক্স থাকে, এই জিনিসগুলো একটু পড়বা। তবে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কোনটা কত পার্সেন্ট থাকে। সাধারণত একটি কোষ প্রাচীরে 40% সেলুলোজ থাকে, 20% হেমিসেলুলোজ থাকে, 30% পেকটিন থাকে, 10% গ্লাইকোপ্রোটিন থাকে। তাহলে এই চারটা এত এত পার্সেন্ট মিলে হচ্ছে একটা কোষ প্রাচীর। মানে কোষ প্রাচীরকে ভাঙলে এই চারটা জিনিস তুমি পাবা, এবং কোনটা কতটুকু সেটা এখানে বলে দেওয়া আছে, যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, এখন আসো, একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে মাইসেলি। এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ভালোভাবে পড়তে হবে। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক হচ্ছে মাইসেলি। হ্যাঁ, আচ্ছা। এরপরে কোষ প্রাচীরের কাজ কি, তোমরাই বলো কোষ প্রাচীরের কাজ কি। ফার্স্ট অফ অল, কোষ প্রাচীর কোষের আকৃতি গঠন করতেছে। তারপর কোষ প্রাচীর বাইরের আঘাত থেকে কোষের অঙ্গাণুগুলোকে প্রোটেকশন দিচ্ছে বা রক্ষা করছে, শক্তি দিচ্ছে, দৃঢ়তা দিচ্ছে, বস্তু আদান প্রদানে হেল্প করছে, উদ্দীপনা পরিবহন করছে, অনেকগুলো কাজ করতেছে কোষ প্রাচীর। তাহলে দেখো 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে কোষের আকৃতি দান করতেছে, বাইরের আঘাত থেকে সজীব বস্তুকে রক্ষা করতেছে, শক্তি দৃঢ়তা প্রদান করছে, তারপর খনিজ লবণ বা যে কোনো পদার্থ এই এই এক কোষ থেকে আরেক কোষে আদান প্রদানে হেল্প করছে, একটা কোষ থেকে আরেক কোষে কি পৃথক পৃথক করতে হেল্প করছে, ঠিক আছে। একটা কোষ থেকে আরেকটা কোষ পৃথক করতে হেল্প করে থাকে। হ্যালো, হ্যাঁ, ক্লাস নিতেছে একটা, বুঝি না। আসছি অনেক আগেই, ওই অনলাইনে একটা ক্লাস নিচ্ছে, বুঝি না। একটা মিনিট, আমি একটু ফোনে কথা বলে নিই। আর এই জায়গাটা শেষ করে দিই আমি, সেটা হচ্ছে এই কোষ হচ্ছে গিয়ে, ফোনের কথাই বলি পরে। সেটা হচ্ছে, এটা কি করছে, ফার্স্ট অফ অল আকৃতি দান করছে, দৃঢ়তা প্রদান করছে, এক কোষ থেকে আরেক কোষে পৃথক করছে। তারপর হচ্ছে কূপ এরিয়ার মধ্যে, এই কূপ এলাকার মধ্যে কি করে বস্তু আদান প্রদান করছে, এছাড়া উদ্দীপনা পরিবহনেও কিছুটা হেল্প করে থাকে। এই ছিল আমাদের কোষ প্রাচীরের কথা, এবং এই পর্যন্ত আমি দেখিয়ে দিলাম আজকে। নেক্সট ক্লাসে চেষ্টা করবো বাকি ফুলফিল করে দিতে। প্রোটোপ্লাস্টটা আমাদের বাকি আছে, দেন সাইটোপ্লাজমে ঢুকে যাব। সাইটোপ্লাজমে যাওয়ার পর এই মডেলটা আঁকা শিখতে হবে। এখান থেকে যা যা শিখবা, আমি যা যা বললাম, সেটা হচ্ছে চিত্রের মধ্যে এই কোষ প্রাচীরটা জানতে হবে আমাদের, এই কোষ প্রাচীরের চিত্রটা ভালোভাবে শিখতে হবে আমাদের। হ্যালো, না আমি ক্লাস নিতেছি একটা।
আচ্ছা, যেটা বলছিলাম যে এখান থেকে সিকিউ পোর্শন আসলে খুবই কম। সিকিউ পোর্শনটা নিয়ে আমি একবার আলোচনা করে দিই। সেটা হচ্ছে সিকিউ প্রাথমিক পর্যায়ে কিছুই নেই, সব এমসিকিউর জন্য। এখানে এখানে কিছু নাই, জাস্ট হচ্ছে এই যে প্রকারভেদটা ছিল না, এই যে বক্সটা আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, এই জিনিসের এখানে খ দিয়ে রাখতে পারো। এটা সৃজনশীলে খ নাম্বারে মাঝে মাঝে চলে আসে যে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্যটা। ঠিক আছে, এরপর যেটা লাগে সিকিউর জন্য সেটা হচ্ছে এই যে চিত্রটা একটু এঁকে রাখো, বলা যায় না, দুর্ভাগ্যবশত মাঝে মাঝে চলে আসতেও পারে। ঠিক আছে, এটা খুবই রেয়ার বাট আসে। এরপর যেটা কোষ প্রাচীর সম্পর্কে কিছু আসলে অবশ্যই ভৌত গঠন আসবে কোষ প্রাচীর, সেখানে তুমি সুন্দরভাবে ব্যাখ্যা করবা মধ্যপর্দা প্রাথমিক প্রাচীর নিয়ে কোনটা কিভাবে গঠন হয়েছে এবং এই চিত্রটা এঁকে দিবা, এইটা করবা। এরপর হচ্ছে আর কিছু নেই, এই পর্যন্ত গেল। নেক্সট আমরা প্রোটোপ্লাস্ট নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ওকে। টিল দেন সবাই ভালোভাবে পড়াশোনা করো। 30 মিনিট একটা ক্লাস করেছি, সবাই এই ভিডিওটা দেখে সুন্দরভাবে বই দেখাবো। নেক্সট ক্লাসে কিন্তু এটা চেক করবো এবং ধরবো। যারা নতুন ছিল তাদের কিন্তু আমি কোনোভাবেই এই জায়গা থেকে এড়িয়ে দিতে দিব না, এখন আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আল্লাহ হাফিজ।